এখানে এখানে কোথায় এর সাথে সাথে এরকম আসতেছে কেন? এরকম আসতেছে কেন? এরকম আসতেছে কেন? এখানে এই যে এখানে নাকি এখানে স্ক্রিন সমস্যা? যেটা এটা কি সমস্যা? ওগুলো কিসের? এই যে এটা পরিষ্কার করা নাকি? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। আজকে আমরা আলোচনা করব তোমাদের উৎপাদন বিধি বা প্রোডাকশন ল, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমরা যারা আছো তোমরা একটু দ্রুত আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ না জানাও। যারা আছো আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে এবং দেখতে যাচ্ছি একটু জানাবে। দেখো না এখানে নিশাদ, নিশাদ বলো। কালকে শুক্রবার, কালকে আসি। কালকে আমি কল দেবো তোমার পুরুলিয়া না তো কল। হ্যাঁ হালিয়ে কেন সাকিব ফিরে আসো। এখানে কত? 800 টাকা। দেখো আমরা প্রোডাকশন উৎপাদন বিধি বা প্রোডাকশন ল সম্পর্কে আমরা পড়বো। অল ক্লিয়ার বলছে আমাদেরকে আফিফা, ওকে ফাইন। শফিকুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য। বাকিরা সবাই চলে আসলে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা ক্লাস শুরু করে দিব সবাই চলে আসলে। পূজা রয়েছে, স্যার কেমন আছেন? ভালো আছি। আফিফা রয়েছে, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। উম্মে হাফসা আছে, অল ক্লিয়ার বলছে, থ্যাংক ইউ। শফিকুল ইসলাম আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আফিফা ওকে, ঠিক আছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবার দয় আশা অনেক অনেক ভালো আছে। স্যার কতটুকু পড়ালেন? আমি তো দেরি করে ফেলেছি, আমি জাস্ট মাত্র শুরু করেছি, এখনো পড়ানো শুরুই করে নাই। কেমন জাস্ট শুরু করেছি। আমরা উৎপাদন বিধি সম্পর্কে আজকে আলোচনা করবো। চলো আমরা শুরু করি। উৎপাদন বিধি বলতে আসলে কি বোঝানো হয়? এখানে মেইনলি আমরা যেটা করব উৎপাদন বিধির মধ্যে আমরা দেখব যে কোন একটা দ্রব্য আমরা যে উৎপাদন করব সেটা উৎপাদনের জন্য আমাদের যে ব্যয় হয়, যেমন আমি যদি বলি আমরা মনে করো যে 10 টাকা ব্যয় করছি কোন একটা দ্রব্য উৎপাদনের জন্য, সেটার জন্য উৎপাদন হয়েছে 10টা জিনিস। মনে করো আমরা ব্যয় করছি 12 টাকা, তাহলে সেই তুলনায় আমাদের উৎপাদনটা কি হারে বৃদ্ধি পাচ্ছে? আমার উৎপাদনটা কি যত যেভাবে আমার উৎপাদন ব্যয়টা বাড়তেছে বা উপকরণটা আমরা বৃদ্ধি করতেছি, উৎপাদনটাকে আসলে সে হারে বৃদ্ধি পাচ্ছে কিনা, সেই জিনিসটা আমরা দেখব উৎপাদন বিধির মধ্যে। তাহলে কি বলেছি? উৎপাদনটা যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন ব্যয়টা যে হারে বৃদ্ধি পায়, উৎপাদনটা কি সে হারে বৃদ্ধি পাচ্ছে কিনা, সেই জিনিসটা আমরা দেখবো যেখানে, সেটা হচ্ছে আমাদের উৎপাদন বিধির মধ্যে আমরা দেখবো। তো আমরা এখানে একটু মুখস্থ করি এটা, যে যেই বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায় তাকে আমরা বলছি উৎপাদন বিধি। তাহলে সবাই একটু মুখস্থ করো, যেই বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায় তাকে আমরা উৎপাদন বিধি বলছি। সবাই একটু মুখস্থ করো দ্রুত সবাই। যেই বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায় তাকে আমরা কি বলছি? উৎপাদন বিধি বলে। এটি সবাই মুখস্থ করে এটা।
যেই বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায় তাকে আমরা উৎপাদন বিধি বলি। স্যার রুটিন মূলত প্রবলেম হয় এই টাইমে কোচিং এ থাকে আমার। আচ্ছা যাই হোক, আজকে ক্লাস নিচ্ছি, কাল আমি একটু বাড়িতে যাব কালকে, তো রাতের বেলা হচ্ছে বাড়িতে চলে যাব, ঠিক আছে? তো সেজন্য রাত হলে আমি যাইতে প্রবলেম হবে, সেজন্য একটু আগেভাগে নিয়ে ফেলতেছি আজকের ক্লাসটা, ঠিক আছে? একটু কম্প্রোমাইজ করো এই আর কি। আমি চাচ্ছি না ক্লাসটা মিস হোক, কালকে তো ক্লাস নিতে পারবো না, সেজন্য আজকে নিয়ে ফেলতেছি আর কি। তোমার কাছে ক্লাসটা যদি রেকর্ডেড থাকে, তোমার যদি এখন প্রবলেম মনে হয়, তুমি রেকর্ড ক্লাসটা রাতে করতে পারবা, কোনো সমস্যা নাই তো, রেকর্ড থাকবে, তুমি চাইলে রাতের দিকে ক্লাসটা করতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, রুটিন স্টেবল আসতে, রুটিন স্টেবল আসতে আমরা 9টায় আমরা ক্লাস নিই, বেশিরভাগ সময় 9টা 10টায় ক্লাস নিই, বাট হচ্ছে কালকে আমি বাড়িতে যাব, শুক্রবার ক্লাসে, সেজন্য আজকে নিয়ে ফেলতেছি। এত অসুবিধা তোমাদের? আচ্ছা যাই হোক, তা আমরা যেটা বলছিলাম, আমরা হচ্ছে উৎপাদন বিধি মানে বলছি যে যেই বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায় তাকে আমরা বলছি উৎপাদন বিধি বলছি। ওকে, তো চলো আমরা উৎপাদন বিধি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। আসলে উৎপাদন বিধিটা প্রধানত দুই ধরনের হয়, সব আমার সাথে একটু মুখস্থ করবা, ঠিক আছে? আমরা কি বলছি, উৎপাদন বিধি প্রধানত দুই ধরনের। উৎপাদন বিধি প্রধানত কয় ধরনের বলতো? দুই ধরনের। এক, ক্রমহ্রাসমান স্বল্পকালীন উৎপাদন বিধি, বা যেটাকে আমরা বলি প্রান্তিক উৎপাদন বিধি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাঝস্বাগত উৎপাদন বিধি। তাহলে কি বলেছি, উৎপাদন বিধি প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি, আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাঝস্বাগত উৎপাদন বিধি, ঠিক আছে? তো সবাই আমরা একটু মুখস্থ করি, উৎপাদন বিধি দুই ধরনের, এক স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি, আর 2 নম্বর হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাঝস্বাগত উৎপাদন বিধি। এটুকু আগে মুখস্থ করো। উৎপাদন বিধি প্রধানত দুই ধরনের, স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি, দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাঝস্বাগত উৎপাদন বিধি। প্রথমে আমরা মুখস্থ করব যে স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি বলতে আমরা আসলে কি বুঝে থাকি। স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি মানে হচ্ছে যেই বিধিতে, আমি যদি বলি এরকম যে তোমরা গত ক্লাসে আমরা দেখছি যে উৎপাদন অপেক্ষক, সেখানে আমরা বলেছিলাম Q ইকুয়াল টু ফাংশন অফ L এবং K, অর্থাৎ দুইটা উৎপাদন উপকরণ নিয়েছি, যেখানে মধ্যে মনে করো যে এরকম যদি থাকে যে কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল হয়, এরকম যদি হয় সেটাকে আমরা বলি একটা প্রতিষ্ঠানের স্বল্পকাল। আর স্বল্পকালীন উৎপাদন বিধি মানে হচ্ছে যেই বিধির মধ্যে আমরা দেখব উৎপাদনের কিছু উপকরণ থাকবে স্থির, কিছু উপকরণ থাকবে পরিবর্তনশীল, সেটাকে আমরা বলবো যে স্বল্পকালীন উৎপাদন বিধি। ক্লিয়ার? তাহলে স্বল্পকালীন উৎপাদন বিধি মানে কি, যে উৎপাদন বিধিতে উৎপাদনের কিছু উপকরণ কি থাকবে, স্থির থাকবে, কিছু উপকরণ পরিবর্তন হবে, সেটাকে আমরা বলবো স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি। এই প্রান্তিক উৎপাদন বিধি বা স্বল্পকালীন উৎপাদন বিধি সাধারণত তিন ধরনের হয়ে থাকে। এক, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। 2, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। 3, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এগুলো শেষে কি থাকবে? প্রান্তিক উৎপাদন বিধি লেখা থাকবে। অর্থাৎ স্বল্পকালীন উৎপাদন বিধিগুলো লেখাতে কি থাকবে? প্রান্তিক উৎপাদন বিধি লেখা থাকবে। স্বল্পকালীন প্রান্তিক উৎপাদন বিধির মধ্যে কি থাকবে? প্রান্তিক উৎপাদন বিধি, যেমন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। দ্যাট মিন্স স্বল্পকালের ক্ষেত্রে উৎপাদনের কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল, এরকম বোঝাবে, এটাকে আমরা বলি স্বল্পকাল একটা প্রতিষ্ঠানে। আর দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলো কি? এগুলোকে আমরা বলি মাঝস্বাগত উৎপাদন বিধি। কেন? কারণ আমি যদি বলি Q ইকুয়াল টু ফাংশন অফ L এবং K, অর্থাৎ এখানে লেবার এবং ক্যাপিটাল এই দুটার মধ্যে কোনোটার উপর বার নাই, তার মানে দুইটাই পরিবর্তনশীল বোঝাচ্ছে। দুইটাই কি বোঝাচ্ছে? পরিবর্তনশীল বোঝাচ্ছে। এটাকে আমরা বলি যে দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাঝস্বাগত উৎপাদন বিধি। এটাকে আমরা কি বলি? দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাঝস্বাগত উৎপাদন বিধি। তাহলে কি বলছি, দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাঝস্বাগত উৎপাদন বিধি মানে কি, যেখানে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন হবে, তাই এটাকে বলা হয় উৎপাদনের মাঝস্বাগত পরিবর্তন। উৎপাদনের সবগুলো উপকরণ যদি একই সাথে পরিবর্তন হয়, সেটাকে বলা হয় উৎপাদনের মাঝস্বাগত পরিবর্তন হয়। ক্লিয়ার? তাহলে আমরা বলছি দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাঝস্বাগত উৎপাদন বিধি মানে কি, যেখানে উৎপাদনের সকল উপকরণকে বিবেচনা করা হবে। ওকে, তো এই উৎপাদন বিধিগুলো কেমন কেমন হয়, যেমন ধরো ক্রমহ্রাসমান মাঝস্বাগত উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাঝস্বাগত উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক মাঝস্বাগত উৎপাদন বিধি, এগুলোর নাম হবে মাঝস্বাগত উৎপাদন বিধি। আর স্বল্পকালগুলোকে আমরা কি বলবো? প্রান্তিক উৎপাদন বিধি বলবো। দেখো তো আমার কথা বুঝতে পারবে না সবাই? হ্যাঁ, কোহেলিকা ওইটাই, ফ্রাইডে, মানডে এবং ওয়েডনেসডে, এই 3 দিনে হবে তোমাদের ক্লাস, ঠিক আছে?
তো ফ্রাইডে ক্লাসটা আমি কালকে ক্লাসটা নিতে পারবো না বিধায় আজকে নিয়ে ফেলতেছি, ঠিক আছে? হয়েছে? আমরা একটু মুখস্থ করবো সবাই। উৎপাদন বিধি দুই ধরনের, স্বল্পকালীন উৎপাদন বিধি, দীর্ঘকালীন উৎপাদন বিধি। স্বল্পকালীন উৎপাদন বিধি মানে হচ্ছে যে উৎপাদন বিধির মধ্যে দুই ধরনের উপকরণ থাকে, স্থির উপকরণ, পরিবর্তনশীল উপকরণ। আর দীর্ঘকালীন উৎপাদন বিধি হচ্ছে যেখানে শুধুই পরিবর্তনশীল উপকরণ থাকবে, কোনো স্থির উপকরণ থাকবে না, সেগুলোকে আমরা বলছি দীর্ঘকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে সর্বকালের ক্ষেত্রে তিনটা বিধি: ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির সমানুপাতিক উৎপাদন বিধি। আর দীর্ঘকালীন উৎপাদন বিধি হচ্ছে তিন ধরনের: ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, স্থির সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। এই ছয়টা একটু নাম মুখস্থ করো। স্বল্পকালীন উৎপাদন বিধিগুলোর নাম, দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলোর নাম মুখস্থ করো। স্যার, সর্বকালীন উৎপাদন বিধির সাথে প্রান্তিক উৎপাদন বিধির সম্পর্ক কি? দেখো, সর্বকালীন উৎপাদন বিধি মানে বোঝাচ্ছে যেখানে উৎপাদনের সকল উপকরণ চেঞ্জ না হয়ে কিছু পরিমাণ স্থির কিছু পরিমাণ পরিবর্তন হয়। এই বিধিগুলোর ক্ষেত্রে আমরা প্রান্তিক উৎপাদন দিয়ে আসলে বিবেচনা করি, বুঝছো? এটার ক্ষেত্রে করি প্রান্তিক উৎপাদন দিয়ে, তবে এটার স্পেসিফিক তো নাম তো দিতে হচ্ছে, নাম হচ্ছে এগুলোকে আমরা প্রান্তিক উৎপাদন বিধি বলে থাকি, স্বল্পকালগুলোকে। আর দীর্ঘকালগুলোকে আমরা মাত্রাগত বলি, কারণ এখানে উৎপাদনের সকল উপকরণ চেঞ্জ হয়, সেগুলোকে আমরা উৎপাদনের মাত্রাগত পরিবর্তন বলি, তাই। ঠিক আছে, একটু পরে আমরা বললে আরো ভালো বুঝতে পারবা। যেমন আমরা প্রথমটা দিয়ে শুরু করবো এখন, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি দিয়ে আমরা আলোচনা শুরু করব। এটা করলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমটা করব যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি। দেখো, একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম যে ক্রমহ্রাসমান, আমরা প্রথমটা করতেছি উৎপাদন বিধি কোনটা, এই প্রথমটা আমরা আলোচনা করতেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো সংজ্ঞাটা একটু দেখো সবাই। আচ্ছা, সংজ্ঞাটা একটু পরে দেখতেছি, আগে আমরা একটু এই সূচিটা একটু দেখি সবাই। এই সূচির মধ্যে আমাদের এই জমির পরিমাণ, শ্রম, ঠিক আছে, মোট উৎপাদন, এটা পরীক্ষা দেওয়া থাকবে। অনেক সময় হয়তো মোট উৎপাদন দেওয়া থাকতে পারে অথবা প্রান্তিক উৎপাদন দেওয়া থাকতে পারে। সাপোজ এই তিনটা দেওয়া আছে, জমির পরিমাণ আছে 1 1 1 1, তার মানে এই উপকরণটা হচ্ছে স্থির উপকরণ। তো স্থির উপকরণ একটা আছে, আর এই শ্রমটা হচ্ছে পরিবর্তন হচ্ছে, দেখো 1 2 3 4, তার মানে এটা পরিবর্তনশীল উপকরণ। তার মানে আমি বোঝাচ্ছি যে জমির পরিমাণ এখানে কি হচ্ছে, জমির পরিমাণ এখানে স্থির আছে, জমির পরিমাণ এখানে কি আছে বলতো, স্থির আছে। এবং শ্রম যেটা আছে, এই শ্রমটা এখানে কি হচ্ছে বলতো, শ্রমটা এখানে পরিবর্তন হচ্ছে। তাহলে কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ এখানে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ কি হচ্ছে বলতো, পরিবর্তন হচ্ছে। তো যখনই তুমি দেখবে উৎপাদন কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তনশীল, তার মানে তার শেষে হবে প্রান্তিক উৎপাদন বিধি, তার মানে এটা স্বল্পকাল বোঝাবে। এটা কি বোঝাবে, স্বল্পকাল বোঝাবে। তাই এটার নামের শেষে হবে প্রান্তিক উৎপাদন বিধি। তবে সেটা ক্রমহ্রাসমান না ক্রমবর্ধমান না কি স্থির সেটা বুঝবা ওই প্রান্তিক উৎপাদন দেখে, সেটা পরে দেখতেছি। আগে তুমি দেখবে যে উপকরণের মধ্যে, দুইটা উপকরণের মধ্যে একটা স্থির একটা পরিবর্তন কিনা। যদি একটা স্থির একটা পরিবর্তন হয়, সেটা ক্ষেত্রে এটা বলবো প্রান্তিক উৎপাদন বিধি। যদি দুইটাই যদি চেঞ্জ হয়, এটাও পরিবর্তন হচ্ছে এটাও পরিবর্তন হচ্ছে, তাহলে বলবা মাত্রাগত উৎপাদন বিধি। ক্লিয়ার? ওকে, ফাইন। এরপর আমরা চলে আসি মোট উৎপাদন। এটা পরীক্ষা দেওয়া আছে, মোট উৎপাদন আছে 10 18 24 28। মোট উৎপাদন দেওয়া আছে কত বলো, 10 18 24 28, এটা হচ্ছে মোট উৎপাদন আমাদের দেওয়া আছে। তাহলে মোট উৎপাদন দেওয়া আছে 10 18 24 28, এটা হচ্ছে মোট উৎপাদন। তো আমি যদি বলি এটা দেওয়া আছে, তোমাকে এখন প্রান্তিক উৎপাদন বের করতে হবে। এটা কঠিন কোনো বিষয় না, জাস্ট একদম সিম্পল বিষয়। প্রান্তিক উৎপাদন বের করতে হলে তুমি দেখবা যে একটার ক্ষেত্রে একটা সময় ব্যবহার করছি, মোট উৎপাদন যেটা হয়েছে একটার ক্ষেত্রে, সেটা এখানে কি লিখবা, প্রান্তিক উৎপাদন লিখবা। অর্থাৎ এই 10টাই তুমি এখানে লিখবা। তারপর তুমি প্রান্তিক বের করতে যাবা। আমরা জানি প্রান্তিক বের করতে হলে এই মোট উৎপাদনের পরিবর্তন তোমাকে লিখতে হবে। যেমন 18 থেকে 10 বিয়োগ করলে আসতে হবে 8, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। 24 থেকে 18 বিয়োগ করলে আসতে হবে 6, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। 28 থেকে 30 বিয়োগ করলে আসতে হবে 4, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। তাহলে আমরা কি পারবো পরীক্ষা আসলে যে জমি, শ্রম এবং মোট উৎপাদন দেওয়া থাকলে প্রান্তিক উৎপাদন বের করতে পারবো? তাহলে একটার ক্ষেত্রে যেটাই মোট সেটা প্রান্তিক লিখবা, তারপর এই মোটের পার্থক্য লিখবা। 18 থেকে 10 বিয়োগ করলে হবে 8, 24 থেকে 18 বিয়োগ করলে হয় 6, 28 থেকে 24 বিয়োগ করলে হবে 4।
একটু দেখো তো এই সূত্রটা পারবে কিনা সবাই, এই সূত্রটা করতে পারবো কিনা দেখো তো সবাই। আফিয়া বলছে পারবে, ওকে। শফিকুল ইসলাম ইনশাল্লাহ পারবো স্যার, ওকে। পারবো বলছে পূজা দেবী, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি যে আমাদের এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে জমির পরিমাণ এখানে স্থির আছে আর জমি পরিবর্তন হচ্ছে, তাই এটাকে আমরা প্রান্তিক উৎপাদন বিধি বলি। আর এটাকে কেন ক্রমহ্রাসমান বলতেছি, কারণ এখানে প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। যেমন 10, 8, 6, 4, তার মানে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে এখানে কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। এখন আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে পরীক্ষা অনেক সময় দেখা যাবে প্রান্তিক উৎপাদন পরীক্ষা দেওয়া থাকবে, তোমাকে মোট উৎপাদনটা বের করতে বলবে। প্রান্তিক উৎপাদন দেওয়া থাকবে, মোট উৎপাদন বের করতে বলে, কেমন করবা, একদম সিম্পল। যেটা প্রান্তিক দেওয়া আছে সেটা প্রথমে কি লিখবা, মোট লিখবা। আমরা মোট লিখলাম 10, প্রথমে যেটা প্রান্তিক আছে সেটাকে লিখবা, মোট লিখবা। মোট উৎপাদন বের করতেছি আমরা, প্রান্তিক উৎপাদন দেওয়া আছে পরীক্ষায়, তাহলে যেটা প্রথম প্রান্তিক আছে সেটা মোট লিখবা। ওই মোটের সাথে পরের প্রান্তিকটা যোগ করবা। এই মোটের সাথে পরের প্রান্তিকটা যদি যোগ করো, তাহলে 10-এর সাথে 8 যোগ করলে হবে 18। তারপর ওই 18-এর সাথে পরের প্রান্তিক যোগ করবা, 18-এর সাথে 6 যোগ করলে হবে 24, 24-এর সাথে 4 যোগ করলে হবে 28। ক্লিয়ার? তাহলে কি লিখলাম, যে প্রথমটার ক্ষেত্রে একটার ক্ষেত্রে যেটাই মোট সেটাই প্রান্তিক, সেটা মোট লিখবা। ওই মোটের সাথে পরের প্রান্তিকটা যোগ করবা, যোগ করে যেটা হবে সেটা হচ্ছে মোট বের হবে। ওই মোটের সাথে পরের প্রান্তিক যোগ করবা, আবার মোট বের হবে। ওই মোটের সাথে পরের প্রান্তিক যোগ করবা, আবার মোট বের হবে। ওকে, আমরা বুঝতে পেরেছি। ও সরি, পূজা দেবী না, পূজা দে, ও সরি সরি সরি, আমি মানে দূর থেকে দেখতেছি তো সেজন্য খেয়াল করতে পারিনি। পারবো আমরা? তাহলে মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট উৎপাদন বের করতে পারবো। এই সূত্রটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো সবার। স্যার আপনাদের ওদিকে ওয়াজ চলতেছে? হ্যাঁ, ওয়াজ চলতেছে, এখন গজল চলতেছে। ঠিক আছে, তাহলে যেটা প্রান্তিক আছে সেটা মোট লিখবা, তারপর ওই মোটের সাথে পরের প্রান্তিক যোগ করে করে তারপর কি করবা, মোটগুলো বের করবা। আশা করি তোমরা মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট বের করতে পারবে। সো চলো আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এটার সংজ্ঞাটা কি বলছে, উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। কি বলেছে, উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। তাহলে আমরা সবাই একটু মুখস্থ করি এটা। উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। দেখো উৎপাদনটা এখানে, উপকরণটা সেম হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু উৎপাদনটা কিন্তু প্রতিবারে সেম হারে বৃদ্ধি পাচ্ছে না, ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বা প্রতিবার প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কি পাচ্ছে, প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাওয়া, মানে কি মোট উৎপাদনটা একই হারে বৃদ্ধি পাচ্ছে না। তাই বলা হচ্ছে যে সেটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন সে হারে বৃদ্ধি পাচ্ছে না। তো এটা আমরা মুখস্থ করি সবাই। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে সেটা মুখস্থ করে। এখানে একটা ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর ফরাসি অর্থনীতিবিদ টার্গো সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে ধারণা দেন। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে ধারণা দিলেও, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে টার্গো সর্বপ্রথম ধারণা দিলেও, এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সম্পর্কে সবচেয়ে বেশি অবদান রাখেন হচ্ছে অধ্যাপক আলফ্রেড মার্শাল। তাই মার্শালকে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রবক্তা বলা হয়। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রবক্তা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা এবং সংকৌত উপযোগের প্রবক্তা কিন্তু অধ্যাপক আলফ্রেড মার্শাল। তাহলে অধ্যাপক আলফ্রেড মার্শালকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং কিসের বিধি বলো, সংকৌত উপযোগ, এটার প্রবক্তা বলা হয়। ক্লিয়ার? বুঝতে পারছি? দেখো তো সবাই, আমরা সংজ্ঞাটা একটু মুখস্থ করে ফেলি দ্রুত করে, সবাই সংজ্ঞাটা একটু সবাই মুখস্থ করে ফেলো দ্রুত করে।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেলে সেটা হচ্ছে আমরা ক্রমানুসারে প্রান্তিক উৎপাদন বিধির আমরা সূচিটা বুঝতে পারছি। মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন থেকে মোট উৎপাদন বের করতে পারবো। চলো এখন আমরা চিত্র আঁকবো। প্রথমে আমরা এখানে করে দিচ্ছি আমি। প্রথমে আমরা এই টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন রেখাটা আমরা আঁকবো। আমরা দুইটা অক্ষর নিচ্ছি, করো আমার সাথে। এখানে না ওকে কত দিছো? দেখো আমরা এখানে হচ্ছে নিচের দিকে আমাদের জমি এবং শ্রম এই দুটোকে ধরবো। যদি এখানে একটা লেখা আছে তোমাদের বইতে, তুমি চাইলে জমি এবং শ্রম একসাথে লিখতে পারো আমার মতো করে, বা শুধু শ্রম লিখলেও চলবে। আমি জমি শ্রম একসাথে বলতেছি, তো জমি লিখলাম এখানে, তারপর এখানে শ্রম লিখলাম। তো জমি শ্রম আমরা একসাথে করবো, কেমন করবো দেখো। জমি এখানে আছে, জমি 1 শ্রম 1, জমি 1 শ্রম 2, তাহলে এভাবে লিখবো আমরা। তাহলে এখানে লিখবো 1,1 1,1 মানে এখানে জমি আর শ্রম বোঝাচ্ছে। তারপর আমরা লিখলাম 1,2, তারপর লিখলাম 1,3, তারপর লিখলাম 1,4। ঠিক আছে, তাহলে কি লিখছি 1,1, তারপর 2 নাম্বার 1,2, 1,3, 1,4 এভাবে আমরা লিখলাম। তাহলে কি লিখছি এখানে নিচের দিকে ভূমি অক্ষে কি লিখছি, জমি এবং শ্রমের মধ্যে 1,1, 1,2, 1,3, 1,4 এভাবে আমরা লিখেছি। আর উপরের দিকে আমাদের হচ্ছে আমাদের মোট উৎপাদন রেখাটা করবো, তো সেজন্য আমরা এখানে লিখবো মোট উৎপাদন বা যেটাকে আমরা বলি যে টোটাল প্রোডাকশন, মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন। তো দেখো মোট উৎপাদন এখানে সর্বনিম্ন আছে 10, সর্বোচ্চ 28 আছে। তো আমরা 5 করে ধরি, 5 করে ধরতেছি। 5, 10, 15, 20, 25, 30। তাহলে হবে 5, 10, 15, 20, 25 এবং 30। ঠিক আছে, আমরা বিন্দুগুলো বের করবো। তাহলে 5, 10, 15, 20, 30 আমরা ধরছি, তো 25, 30। তো আমরা বিন্দুগুলো বের করি, চলো। প্রথম আমার যেটা আছে সেটা হচ্ছে দেখো শ্রম যখন 1 বা জমি 1 আর শ্রম 1 যখন, তখন আমাদের মোট উৎপাদন হচ্ছে 10। তার মানে এদিকে 1 এর সাথে এই পরের একটা চিন্তা করবা, পরের একটা, এটা হচ্ছে শ্রমের, এই যে শ্রমের পরের একটা 1 এর সাথে 10 প্রথমে, তবে আমাদের এখানে 1 এর সাথে 10 প্রথমে এখানে, তারপর হবে 2 এর সাথে 18 হবে, এদিকে 2 এর সাথে হবে 18, এই 2 এর সাথে 18 হবে। 18 মানে এটা 15 আছে, 20 আছে, 18 মানে তার একটু নিচে হবে এখানে। তো 2 এর সাথে 18, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু, 2 এর সাথে 18। তারপর হবে 3 এর সাথে 24 এর বিন্দু, এদিকে 3 এর সাথে হবে 24, 24 কোথায়, এটা 25 আছে, 30 আছে, 24 আছে, এটা একটু সামান্য নিচে এখানে এটা। তারপর হবে 4 এর সাথে 28 এর বিন্দু, এদিকে 4 এর সাথে হবে 28, 28 কোথায় আছে, এই যে এখানে এই বরাবর 4 এর সাথে 28, এই বিন্দুটা হবে। এই বিন্দুটা আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা রেখাগুলো পাবো। এই বিন্দুটা আমরা যোগ করে দিচ্ছি, চলো এই বিন্দু যোগ করি। তাহলে রেখাটা এই 0 থেকে শুরু হবে, উৎপাদনের পরিমাণ যেহেতু শ্রমের 0 হলে উৎপাদনের 0 হবে, তো রেখাটা 0 থেকে শুরু হয়ে এভাবে যাবে। এটা হচ্ছে আমাদের টিপি বা টোটাল প্রোডাকশন রেখা, টিপি বা টোটাল প্রোডাকশন রেখা হচ্ছে এটা। ওকে, পারবো করতে? স্যার আলাদা করলে কি ক্ষতি হবে? মানে একসাথে লিখলে তো কাছাকাছি হয়, দেখতে কিরকম লাগে না? একসাথে করলে বলতে কি একসাথে করলে? আলাদা বলতে টিপি আলাদা করবা, তারপর হচ্ছে এমপি আলাদা করবা, এরকম বলতেছো? নাকি এখানে জমি আর শ্রম এটা বলতেছো? শুধু তুমি শ্রম ইউজ করতে পারো, অথবা তুমি জমি শ্রম একসাথে ইউজ করলে আমার মধ্যে করবা, কমা দিয়ে দিয়ে 1,1, 1,2, 1,3, 1,4 এভাবে ইউজ করবা। তোমার কথাটা আমি বুঝে নেই, ওইটুকুর মধ্যে আনসার করতেছি, জানি না তুমি কি বলতে চাচ্ছ। করছো? পারবে? আচ্ছা গেল এটা। চলে এসে আমরা 2 নাম্বারটা করবো, সেটা হচ্ছে আমরা প্রান্তিক উৎপাদন, এই রেখাটা আমরা আঁকবো। আমি এখানে করে দিচ্ছি রেখাটা। তা আমরা 2টা অক্ষর নিচ্ছি, চলো 2টা অক্ষর নিচ্ছি আমরা। এটা এই এখানে এই অক্ষের ভূমি অক্ষে যেটা আছে এখানে, এখানে ভূমি অক্ষে হবে আমাদের হচ্ছে ভূমি অক্ষ হবে জমি এবং শ্রম। এখানে আমরা জমি আর শ্রম লিখলাম, জমি এবং শ্রম আমরা ধরলাম। আর উপরের দিকে হবে আমাদের হচ্ছে এমপি, আমরা ম্যাজিনার প্রোডাকশন রেখা আঁকবো, তো এমপি আমরা এখানে ধরলাম এমপি। তো দেখো জমি এবং শ্রম আমরা ভূমি অক্ষে ধরছি, তো জমি এবং শ্রম মধ্যে এখানে আছে 1,1, 1,2, 1,3, 1,4 এভাবে লিখবো। তাহলে এখানে হবে 1,1, 1,1, তারপর লিখবো 1,2, 1,3, 1,4 এভাবে আমরা লিখবো।
আচ্ছা, আর উপর দিকে হবে এমপি, মানে মার্জিনাল প্রোডাকশন 10, 8, 6, 4, তার মানে এগুলো হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 10, সর্বনিম্ন 4, তো 2 করে আমরা ধরি। তো 2, 4, 6, 8, 10 আমরা ধরলাম। 2, 4, 6, 8, 10 আমরা ধরলাম। ঠিক আছে, আমরা বিন্দুগুলো বের করি। চলো, একটা হচ্ছে জমি 1 হলে প্রাণী উৎপাদ 10, তাহলে একের সাথে এদিকে একের সাথে এখানে একের সাথে এখানে হবে 10, এই একের সাথে 10 হবে প্রথমে, এখানে একের সাথে 10, তারপর হবে 2 এর সাথে 8 হবে, এই 2 এর সাথে হবে এদিকে 2 এর সাথে হবে 8, 8 মানে এখানে 2 এর সাথে 8, তারপর 3 এর সাথে হবে 6, এই 3 এর সাথে হবে 6, 6 মানে এখানে 3 এর সাথে 6, তারপর 4 এর সাথে হবে 4, এদিকে 4 এর সাথে হবে 4, এটা। তাহলে এই 4টা বিন্দু আমরা যোগ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কি রেখা বলতো? এটা হচ্ছে আমাদের এমপি রেখা বা মার্জিনাল প্রোডাকশন রেখা। এমপি মানে কি? মার্জিনাল প্রোডাকশন, মেম্বার অফ পার্লামেন্ট নয়। এমপি মানে কি? মার্জিনাল প্রোডাকশন বোঝাচ্ছে। স্যার, জমি আর শ্রম আলাদা নিয়ে আঁকলে করা যাবে কিনা? জমি আর শ্রম আলাদা করার দরকার, একটা লিখবা। হয়তো তুমি শুধু শ্রম লিখতে পারো, এখানে শুধু শ্রম লিখলে হয়ে যাবে। জমি কি জন্য করবা? জমিতে এক এক করে আছে সব জায়গায়, এটা তুমি আলাদা করে নিতে পারবে না। কেমন? শুধু হয়তো তুমি শ্রম দিয়ে করবা, অথবা তুমি জমি আর শ্রম আমার মতো করে এভাবে করে ধরবা, জমি শ্রম এবার পাশাপাশি কমা দিয়ে লিখবা, অথবা তুমি শুধু শ্রম দিয়ে 1, 2, 3, 4 লিখবা। জাস্ট এখানে নিচের দিকে শ্রম লিখে 1, 2, 3, 4 লিখবা, ওভাবে হবে। শুধু শ্রম নিলে হবে, জমি যেহেতু স্থির আছে সেটা না নিলেও চলবে। তবে দুইটা করতে পারাটাই বেটার, দুইটা দিয়ে করতে পারাটাই কি বেটার অপশন। মিজানুর রহমান কবে আসবেন মাহফিলে? আগামীকালকে, আগামীকালকে আসবে। হয়েছে, পারবো আমরা। তাহলে আমরা পড়ছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, যেই বিধিতে আমরা দিতে পাচ্ছি আমাদের মোট উৎপাদন রেখাটা প্রথম ঊর্ধ্বগামী হয়ে নিম্নগামী হচ্ছে, আর মার্জিনাল প্রোডাকশন রেখাটা কি হচ্ছে? বাম থেকে ডানে নিম্নগামী হচ্ছে, মার্জিনাল প্রোডাকশন বা এমপি রেখাটা। ঠিক আছে, পারবো আশা করি। ওকে, ফাইন। তো এটা গেল ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এই বিধিটার কিছু আমাদের ব্যতিক্রম আছে এবং প্রয়োগ ক্ষেত্র আছে, এটা তোমাদেরকে আমি একটু পরে দেখা দিব। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, প্রয়োগ ক্ষেত্র এবং কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের ব্যতিক্রম, এটা আমি একটু পরে দেখা দিব। আগে আমরা এর বাকিগুলো আগে দেখে ফেলি, আগে আমরা অন্য বিধিগুলো দেখে ফেলি, ক্রমবর্ধমান এবং স্থিরগুলো আগে দেখে ফেলি। দেখো, এখানে বলছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, 2 নম্বর বিধি আমরা পড়তেছি। ওই দুটোর টপিক আমি একটু পরে দেখা দিচ্ছি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি যে প্রয়োগ ক্ষেত্র ব্যতিক্রম সেগুলো একটু পরে দেখাচ্ছি। আমরা এই 2 নম্বরটা আগে পড়ে ফেলি। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, প্রান্তিক উৎপাদন বিধি মানে কি? যেখানে কিছু উপকরণ থাকবে স্থির, কিছু উপকরণ থাকবে পরিবর্তনশীল। আর ক্রমবর্ধমান কখন? যখন প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। বুঝছো? তাহলে আমরা চলো এটা এটা এবং এটা দেওয়া আছে পরীক্ষায়, অর্থাৎ জমি শ্রম এবং কি দেওয়া আছে? মোট উৎপাদনটা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের মোট উৎপাদন আছে 10, 22, 36, 52। তাহলে আমরা প্রান্তিক উৎপাদনগুলো নির্ণয় করবো, এগুলো চলো আমরা নির্ণয় করবো। চলো একটু আমরা দেখি নির্ণয় করে পারি কিনা। প্রথমে এখানে আসো যে এখানে আমাদের মধ্যে জমি যখন 1, তখন আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন হচ্ছে 10। মাথায় রাখবা, একটা উৎপাদনের ক্ষেত্রে বা একটা শ্রমিক ইউজ করার ক্ষেত্রে যেটাই মোট উৎপাদন সেটা কি হবে? প্রান্তিক উৎপাদন হবে। এটা মুছে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি। দেখো, এটা হবে কি? প্রান্তিক উৎপাদন। তারপর এই মোট উৎপাদনের পার্থক্য লিখবা আগের মতো করে। 22 থেকে 10 বাদ দিয়ে দাও, সরি হ্যাঁ 22 থেকে 10 বাদ দিয়ে দাও, আনসার হবে 12। তারপর 36 থেকে 22 বিয়োগ করে দাও, আনসার হবে 14। তারপর 52 থেকে 36 বিয়োগ করে দাও, আনসার হবে 16। বিয়োগ করে দেখবা তোমরা। তাহলে প্রথমটা 10, যেটা মোট সেটা প্রান্তিক। তারপর এই 22 থেকে 10 বাদ দিলে হয় 12, 36 থেকে 22 বাদ দিলে হয় 14, 12 থেকে 36 বাদ দিলে হয় 16। তার মানে এই মোটের পার্থক্যগুলো লিখলে কি হবে? প্রান্তিক বের হবে। তবে প্রথমটা ক্ষেত্রে যেটা মোট সেটা প্রান্তিক, তারপরে এই মোটের পার্থক্যগুলো লিখবা, তখন এই প্রান্তিক উৎপাদনটা বের হয়ে যাবে, মানে মার্জিনাল প্রোডাকশন গুলো বের হয়ে যাবে। বুঝতে পারছি আমরা? তাহলে মার্জিনাল প্রোডাকশন কেমনে বের করছি? প্রথমে যেটা মোট সেটা প্রান্তিক লিখছি, তারপর এই মোটের পার্থক্য প্রান্তিক বের হয়ে গেছে। আবার পরীক্ষা দেখা যাবে অনেক সময় প্রান্তিক দেওয়া আছে, তোমাকে মোট বের করতে হবে। প্রান্তিক দেওয়া আছে, কি বের করতে হবে? মোট বের করতে হবে। কেমনে করবো? এই প্রান্তিকটা প্রথমে মোট লিখবা, ওই মোটের সাথে পরে প্রান্তিক যোগ করবা।
তাহলে 10 সাথে 12 যোগ করলে হবে 22, 22 সাথে 14 যোগ করলে হবে 22 সাথে 14 যোগ করলে হবে 36, 36 সাথে 16 যোগ করলে হবে 36 সাথে 16 যোগ করলে হবে 52, 36 সাথে 16 যোগ করলে কত হয় 52 হয়। এই যে হয়ে গেছে। তাহলে মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট বের করতে পারবো। ওকে, এরপর আঁকতে হবে আমাদের টিপি রেখা। এই যে টিপি রেখা আর এমপি রেখা, আগে তোমরা টিপি রেখাটা আঁকো সবাই। তাহলে এটা কেন ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি? কারণ এখানে প্রান্তিক উৎপাদন কি পাচ্ছে, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, বা বলতে পারো মোট উৎপাদনটা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, বা প্রান্তিক উৎপাদন কি পাচ্ছে, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তো মোট উৎপাদন রেখা তোমরা রাখতে পারবা। জমি এবং শ্রম ধরো ভূমি অক্ষে আগের মতো করে। এখানে যদিও শুধু লেবার ধরছে, তোমরা এভাবে করতে পারো, শুধু লেবার ধরে করতে পারো, অথবা কি দুইটা আমার মতো করে ধরবা। সেটা হচ্ছে জমি ধরবে, এখানে জমি এবং শ্রম দুইটা একসাথে ধরবা, জমি এবং শ্রম একসাথে ধরছো, আর উপরে হচ্ছে আমাদের মোট উৎপাদন বা টিপি ধরবা। দেখো জমি এবং শ্রমের মধ্যে আছে 1,1, 1,2, 1,3, 1,4 এভাবে লিখবো আমরা। 1,1, ঠিক আছে, 1, 2, 3, 4। তাহলে 1,1, 1,2, 1,3, 1,4। ঠিক আছে, আমরা এখানে টিপি টোটাল প্রোডাকশন আছে 10, 22, 36, 52। তাহলে এখানে আমাদের টোটাল প্রোডাকশনটা আমরা কি করবো, এখানে কভার করবো, সেজন্য আমরা 10 10 করে ধরি। তাহলে হবে 10, 20, 30, 40, 50, 60। এখানে লিখলাম 10, 20, 30, 40, 50, 60। আমরা বিন্দুগুলো বের করি। ঠিক আছে, যেমন 1 এর সাথে 10, এদিকে 1 এর সাথে হবে 10, এখানে 10, এই 1 এর সাথে 10 প্রথমে এখানে, তারপর হবে 2 এর সাথে, এই 2 এর সাথে হবে 22, এই 2 এর সাথে হবে 22, 22 মানে এটা 20, তার একটু পরে 22 মনে করো, 2 এর সাথে 22 এটা। তারপর 3 এর সাথে হবে 36, এই 3 এর সাথে হবে 36, 36 কত, এটা 40, 30, 36 মানে এই জায়গায় মনে করো এটা হবে। তারপর 4 এর সাথে 52, এই 4 এর সাথে হবে 52, 52 কোথায়, এখানে, এটা হচ্ছে 4 এর সাথে 52 এটা। তাহলে এই বিন্দুগুলো আমরা যোগ করে দিচ্ছি। এই বিন্দুগুলো যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে টিপি বা টোটাল প্রোডাকশন রেখা, যেটা ঊর্ধ্বগামী হচ্ছে। টোটাল রেখা কি হচ্ছে, ঊর্ধ্বগামী হচ্ছে। আবার এমপি রেখা, তবে এমপিটাও কি 10, 12, 14, 16, তো এটাও কিন্তু বৃদ্ধি পাবে। এমপিটা করতে পারবে তোমরা? দেখো আমরা এখানে, আমি শর্টকাট লিখছি, লেবার এবং ক্যাপিটাল লিখলাম শর্টকাটে, সরি লেবার ক্যাপিটাল না, এখানে জমি আর শ্রম, জমি এবং শ্রম লিখলাম 1,1, তারপর হচ্ছে 2, 3, 4, 1,2, 1,3, 1,4, আর উপর হবে আমাদের হচ্ছে এমপি, মার্জিনাল প্রোডাকশন। দেখো এমপির ক্ষেত্রে আমাদের কি আছে, এমপির ক্ষেত্রে আছে 10, 12, 14, 16। তাহলে এখানে আমরা এমপির ক্ষেত্রে কি লিখবো, আমরা নির্দিষ্ট অনুপাতে আগাই। মনে করো আমরা 2 2 করে ধরলাম, তাহলে 2, আচ্ছা 2 করে না, 5 5 করে ধরি, 5, 10, 15, 20 ধরলাম, 5, 10, 15, 20 ধরলাম। বিন্দুগুলো বের করে 1 এর সাথে 10, এইদিকে 1 এর সাথে হবে 10, বাংলা ইংলিশ করে ফেলতেছি, যাই হোক 5, 10, 15, 20, 1 এর সাথে হবে 10, তাহলে 1 এর সাথে 10, 2 এর সাথে হচ্ছে 12, তাহলে এখানে ধরলাম 2 এর সাথে 12, 3 এর সাথে হবে 14, 3 এর সাথে 14, তারপর হবে 4 এর সাথে হচ্ছে 16, 4 এর সাথে 16, এই এগুলো সবগুলো এখন যোগ করে দিলে রেখাটা হবে এরকম। এই যে এটা হচ্ছে আমাদের এমপি বা মার্জিনাল প্রোডাকশন রেখা। বুঝতে পারছি? পারবো? একটু বলো, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পারবা? পরীক্ষা কিন্তু এটা নয়, পরীক্ষা কিন্তু আসবে সবচেয়ে বেশি কোনটা ইম্পর্টেন্ট, ক্রমহ্রাসমানটা, যেটা তোমাদেরকে আমি করে দিচ্ছি শুরুতেই, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, সেটার ক্ষেত্রেই আমাদের টিপি এমপি সেগুলো করতে হবে, সেগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ। ক্রমহ্রাসমানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চিত্র কি বর্ণনা দিতে হবে? অবশ্যই বর্ণনা করতে হবে। চিত্র আঁকলেই তোমাকে সেই চিত্র কেমনে আসছে সেটা অবশ্যই বর্ণনা করতে হবে। শর্টকাটে হইলেও বর্ণনা করতে হবে, সংক্ষেপে হইলেও তোমাকে বর্ণনা করতে হবে। চিত্র আঁকলে অবশ্যই তোমাকে সেটার বর্ণনা করতে হবে। ওকে, বুঝতে পারছি আমরা? কার্ভ কে স্কেল করতে হবে, টিপি রেখা না, টিপি একটু কার্ভ হবে, এটা একটু কার্ভ হবে, এই যে এরকম একটু কার্ভ হবে, এটা রেখাটা একটু বাঁকা হবে, টিপি রেখাটা একটু বাঁকা হবে। তাহলে এটা গেল, এটা করলে, এটা করছি আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। চলে আসি আমরা
স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি দেখি। স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, যেই বিধির ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কি থাকবে, স্থির থাকবে। ঠিক আছে, সেখানে কি লিখছে, স্থির বা সমানুপাতিক উৎপাদন বিধি কি, উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায় উৎপাদন যদি একই হারে বৃদ্ধি পায়, মানে সমান হারে বৃদ্ধি পায়, তাকে আমরা বলছি স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। চলো আমরা সূচি দেখি। এখানে জমির পরিমাণ আছে, জমির পরিমাণ স্থির, আর শ্রম কি আছে, পরিবর্তন হচ্ছে, তার মানে এটা কি প্রান্তিক উৎপাদন বিধি। তবে কোন ধরনের সেটা বুঝতে পারবো ওই প্রান্তিক উৎপাদন দেখে। আচ্ছা, মোট উৎপাদন দেওয়া আছে 10, 20, 30, 40, প্রান্তিক উৎপাদন বের করি। চলো, যেটা মোট আছে সেটাকে লিখবা, প্রথমে প্রান্তিক লিখে ফেলবা, ওকে ফাইন। তারপর এই মোটে পার্থক্য লিখবা, 20 থেকে 10 বিয়োগ করলে হবে 10, 30 থেকে 10 20 বিয়োগ করলে হবে 10, 40 থেকে 30 বিয়োগ করলে হবে 10। তার মানে যেটাই মোট আসে সেটাকে লিখবা, প্রান্তিক লিখবা প্রথমে, তারপরে এই মোটের পার্থক্য লিখবা। মোটের পার্থক্য লিখলে প্রান্তিকগুলো বের হবে, অথবা পরীক্ষা মনে করো প্রান্তিক দেওয়া আছে, মোট বের করতে বসে, যেটা প্রান্তিক সেটা প্রথমে মোট লিখবা, ওই মোটের সাথে পরে প্রান্তিকটা যোগ করবা, মোট বের হবে। মোটের সাথে পরে প্রান্তিক যোগ করলে মোট বের হবে, মোটের সাথে পরে প্রান্তিক যোগ করলে এই মোট বের হয়ে যাবে। ঠিক আছে, মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট বের করতে পারবো আমরা। একটু বলো তো, মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট বের করতে পারবো? মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট বের করতে পারবো? একটু বলো সবাই, একটু সাড়া দাও সবাই। রাসেল, ওইটা হইছে কোর্স প্ল্যানটা? হ্যাঁ, ওটা আজকের মধ্যে করে ফেলতে হবে। চ্যাপ্টার 2 এক্সাম না? হ্যাঁ নিবে তো, তোমাদেরকে নেয় নেই চ্যাপ্টার 2 এক্সাম। আচ্ছা আমি বলে দিব, আজকে বলে দিব, চ্যাপ্টার 2 এক্সাম নিয়ে নেওয়ার জন্য আজকে বলে দিব। আচ্ছা দেখো, এরপর এখানে বলছে টিপি রেখা আঁকতে। এই যে টিপি রেখা, পারবে না করতে? টিপি রেখা করতে পারবে না তোমরা? তাহলে এখানে আমরা জমি এবং কি লিখলাম, জমি শ্রম লিখলাম। জমি এবং 1, 2, 3, 4, 1,1, 1,2, 1,3, 1,4, আর উপরে হবে আমাদের টিপি, টোটাল প্রোডাকশন। ঠিক আছে, তো এখানে আছে 10 10 করে আছে, 10 10 করে লিখি, 10, 20, 30, 40, 10, 20, 30, 40। বিন্দুগুলো বের করি। 1 এর সাথে 10, এদিকে 1 এর সাথে 10 হবে 10, 2 এর সাথে 20, 3 এর সাথে 30, 4 এর সাথে দেখতেছি না চোখে, 4 এর সাথে কত, 40। এটা এই বিন্দুগুলো যোগ করি, তাহলে রেখাটা হবে এরকম। এটা হচ্ছে সরি স্ট্রেট লাইন হবে, যদিও আমারটা একটু বাঁকা হয়েছে। এটা একটা স্ট্রেট লাইন হবে। এটা কি হবে, স্ট্রেট লাইন হবে, এরকম স্ট্রেট লাইন হবে। টিপি রেখাটা এই যে এরকম স্ট্রেট লাইন হবে। আর এমপি রেখাটা যেহেতু এখানে উৎপাদন 10 10 করে আছে প্রতিবারে, মানে এমপি প্রতিবারে 10, তো উৎপাদন যেমনই উপকরণ যেমন ইউজ করি, 1 এর সাথে 10, 2 এর সাথে 10, 3 এর সাথে 10, 4 এর সাথে 10 হবে, তো রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হবে। এটা হচ্ছে এমপি বা মার্জিনাল প্রোডাকশন রেখা। ঠিক আছে, পারবো? পারবো কিনা বলো সবাই। ওকে, তাহলে আমরা করছি স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি আমরা শেষ করছি। তো যেটা আমি এরপর আমাদের হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলো আছে। তবে এর আগে এখানে আমি যে ক্রমশ প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে, সেখানে কিছু দুটো টপিক আমি মিস করে চলে আসছি, বা এটা আমি একটু কি মানে স্কিপ করে আসছিলাম, সেই বিষয়গুলো একটু বলে দিই। ক্রমশ প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ ক্ষেত্র, তার মানে এটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়। ক্রমশ প্রান্তিক উৎপাদন বিধি মানে কি, যে আমরা একটা জমিতে যখন উৎপাদন করতেছি বা উপকরণ নিয়োগ করতেছি, উৎপাদনটা মোট উৎপাদনের ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে আর প্রান্তিক উৎপাদন ক্রমে হ্রাস পাচ্ছে, সেটাই তো ক্রমশ প্রান্তিক উৎপাদন বিধি বলছি, তাই না? তো এটার প্রয়োগ ক্ষেত্র মানে কোন কোন জায়গায় এটা দেখা যায়। যেমন বলছে 1 নম্বরে কৃষি ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কার্যকর হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা। হ্যাঁ,
কারণ একটা কৃষি জমিতে যখন তুমি চাষ করবা, যেমন এই জমিতে আমি যদি চাষ করি, প্রথম বছর আমার উৎপাদন হয়েছে 10, পরের বছর কিন্তু সেম পরিমাণ উপকরণ ইউজ করলেও আমার উৎপাদনটা কিন্তু একটু কমে আসে। এই জিনিসটাকে আমরা বলছি যে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি এটা কি হয়, প্রযোজ্য হয় ক্রমবর্ধমান প্রাণী উৎপাদন বিধি। আমরা উপকরণ যেমন নিয়োগ করি, উপকরণ আমরা যখনই বৃদ্ধি করতেছি, উৎপাদনটা ক্রমবর্ধমান বা স্থির না থেকে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে বৃদ্ধি পায় বা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় মোট উৎপাদনটা কৃষিক্ষেত্রে। কারণ এক্ষেত্রে সবচেয়ে, এখানে কি হয় না যে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি হওয়ার কারণ কি, এখানে উন্নত প্রযুক্তির ব্যবহার হয় না, কৃষিক্ষেত্রে আমরা উন্নত প্রযুক্তির ব্যবহার দেখি না, সেজন্য। 2 নম্বর হচ্ছে শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে আমাদের ক্রমশ প্রাণী উৎপাদন প্রয়োগ হয়, তবে শিল্পক্ষেত্রের শুরুতে নয়, শেষের দিকে। শুরুতে যন্ত্রপাতিগুলো নতুন থাকে, সেজন্য শুরুর দিকে হয় না, কিন্তু শেষের দিকে কিন্তু ক্রমহ্রাসমান প্রাণী উৎপাদন বিধি আমরা দেখতে পাই। এরপর হচ্ছে 3 নম্বর মৎস্য ক্ষেত্রে, মানে মাছ উৎপাদনের ক্ষেত্রে, মৎস্য ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রাণী উৎপাদন বিধি প্রযোজ্য হয়। তুমি দেখবে যে একটা পুকুরে আমরা যখন চাষ করি, মাছ চাষ করি, তো প্রথম দিকে যে হারে উৎপাদন হয়, পরের দিকে কিন্তু সে হারে উৎপাদন হয় না, ক্রমহ্রাসমান হারে উৎপাদন হয়। তো সেখানে বলা হচ্ছে মৎস্য ক্ষেত্রে এটা দেখা যায়। তেমভাবে খনিজ ক্ষেত্রে আমরা খনি থেকে যখন কোনো একটা জিনিস উত্তোলন করি, তখন শুরুর দিকে যে হারে উত্তোলন হয়, উৎপাদন খরচ যদি বৃদ্ধি করি, সে হারে উৎপাদন খরচের তুলনায় কিন্তু উৎপাদনটা সে হারে বৃদ্ধি পায় না, তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। তাই খনিজ ক্ষেত্রে এটা দেখা যায়। বনজ ক্ষেত্রে সেম, বনের ক্ষেত্রে আমরা বন থেকে মনে করি মধু সংগ্রহ করবো, সেক্ষেত্রে আমরা প্রথম থেকে যেভাবে মধু সংগ্রহ পাবো, খরচ যে হারে হবে উৎপাদন তার চেয়ে বেশি হবে, কিন্তু আস্তে আস্তে যখনই আমরা খরচ বৃদ্ধি করবো, উৎপাদনটা কিন্তু সে হারে হয় না বনজ ক্ষেত্রে, সেটা গাছপালা হোক বা মধু হোক বা এই ধরনের জিনিসের ক্ষেত্রে আর কি। এরপর হচ্ছে ক্রমহ্রাসমান প্রাণী উৎপাদন বিধির ব্যতিক্রম, তার মানে কোন কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রাণী উৎপাদন বিধি প্রযোজ্য হয় না। অর্থাৎ আমরা একটা জমিতে চাষ করব, সেই জমিতে ক্রমহ্রাসমান না হয়ে উৎপাদনটা ক্রমবর্ধমান হবে বা স্থির থাকবে, সেটাকে বলা হবে ক্রমহ্রাসমান প্রাণী উৎপাদন বিধি ব্যতিক্রম। তাহলে ক্রমহ্রাসমান প্রাণী উৎপাদন বিধি ব্যতিক্রম মানে কি, যে ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রাণী উৎপাদন বিধি কার্যকর হবে না। তাহলে চলে আসি আমরা প্রথমে 1 নাম্বার হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে। ওই যে বলছিলাম শিল্পক্ষেত্রে শুরুর দিকে হয়, কি হয় না, ক্রমহ্রাসমান হয় না, ক্রমবর্ধমান হয়ে থাকে। শুরুর দিকে যন্ত্রপাতিগুলো নতুন থাকে বিধায় শুরুর দিকে একটা উৎপাদন ক্ষেত্রে শুরুর দিকে ক্রমহ্রাসমান প্রাণী উৎপাদন বিধি কার্যকর হয় না। তাই এটা বলছে যে উৎপাদনের শুরুর দিকে ক্রমহ্রাসমান হয় না, এই ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রাণী উৎপাদন বিধি ব্যতিক্রম দেখা যায় 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণে হতে পারে। যেমন আমি যেগুলো একটা জমিতে আমি এবছর চাষ করছি, এই জমিতে চাষ করছি, উৎপাদন হয়েছে 10, পরের বছর চাষ করছি, উৎপাদনটা এখানে 10 না হয়ে 15 হতে পারে। কেন হতে পারে? প্রাকৃতিক কারণে। মনে করো প্রথম বছর বৃষ্টি একটু কম হয়েছিল, পরের বছর বৃষ্টি অনুকূল ছিল বা প্রকৃতি অনুকূলে ছিল, সেজন্য উৎপাদনটা বেশি হয়েছে, এরকম হতে পারে। 3 বছর চাষ পদ্ধতির পরিবর্তন। মনে করো আমি এই জমিতে প্রথম বছর চাষ করছি নাঙ্গল দিয়ে, উৎপাদন হয়েছে 10, পরের বছর আমি এই জমিতে চাষ করছি পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে চাষ করছি, তখন মনে করো উৎপাদন কত হয়েছে? 20 হয়েছে মনে করো। তাহলে উৎপাদন বাড়ার কারণ কি? চাষ পদ্ধতির পরিবর্তন করছে বিদায় ক্রমহ্রাসমান না হয়ে উৎপাদন হয়েছে ক্রমবর্ধমান হয়েছে। মানে প্রথমে নাঙ্গল দিয়ে চাষ করতাম, উৎপাদনটা হয়েছিল 10, পরের বছর ট্রাক্টর দিয়ে চাষ করে উৎপাদন বেশি হইতে পারে। তাই চাষ পদ্ধতির পরিবর্তন হলে ক্রমহ্রাসমান না হয় কি হতে পারে? ক্রমবর্ধমান হতে পারে উৎপাদন। 4 বছর জমির আয়তনের পরিবর্তন হলে, মনে করো একটা জমিতে আমরা চাষ করতেছি, এই জমিতে কোনো কারণে এই জমির আয়তন বাড়ছে। মনে করো যে এই জমির পাশে একটা নদী ছিল, মনে করো যে এটা একটা নদী, সাপোজ এটা একটা জমি, এটা একটা নদী, জমির পাশে নদীটা আর কি। তো এই জমিতে নদী মনে করো যে ভরাট হয়েছে, এখানে নদী এখানে কি হয়েছে? ভরাট হয়েছে। তো নদী ভরাট হওয়ার কারণে এক্সট্রা এখানে জমি পাইছে তুমি, যার কারণে উৎপাদনটা ক্রমহ্রাসমান না হয় কি ধরে ক্রমবর্ধমান হতে পারে জমির আয়তন বৃদ্ধির কারণে। এরপর হচ্ছে অন্যান্য এখানে উৎপাদন হবে না, অন্যান্য উপকরণ হবে, অন্যান্য উপকরণের পরিবর্তন। অন্যান্য উপকরণের পরিবর্তন মানে কি? মনে করো যে এই একটা জমিতে তুমি প্রথম বছর যে বীজ ইউজ করছো সেটা ভালো মানের না, পরবর্তী বছর মনে করো উন্নত মানের বা ভালো মানের একটা বীজ ইউজ করছো, যার কারণে উৎপাদনটা হ্রাস না পেয়ে বৃদ্ধি পেতে পারে। অথবা প্রথম বছর যে সার ইউজ করছো, পরবর্তী বছর তার চেয়ে ভালো মানের একটা সার ইউজ করছো, যার কারণে উৎপাদনটা ক্রমহ্রাসমান না হয়ে ক্রমবর্ধমান হতে পারে। এটা বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রাণী উৎপাদন বিধি কেন কার্যকর হয় না। এরপর হচ্ছে শ্রমের দক্ষতা। অর্থাৎ আমি যে জমিতে চাষ করতেছি, সেই জমিতে মনে করো একটা জমি, এই জমিতে আমি একজনকে চাষ করতে দিলাম, যে মনে করো যে দক্ষ না, সে উৎপাদন করছে 10, তার নাম মনে করো আবুল, বুঝছো, উৎপাদন করছে 10। ওই জমিতে আমি আরেকজনকে উৎপাদন করতে দিলাম, যার নাম হচ্ছে বাবুল, সে অনেক বড় এবং অনেক বড় বলতে বোঝাচ্ছে অনেক দক্ষ এবং ভালো একজন কৃষক। তাহলে দেখা যাবে সে মনে করো যে 20 মণ উৎপাদন করে ফেলছে ওই জমির মধ্যে। কেন করছে? কারণ সময় দক্ষতার পরিবর্তন হলে ক্রমহ্রাসমান হয়ে ক্রমবর্ধমান হতে পারে। আগে যাকে দিয়েছিলাম সে কম উৎপাদন করতে পারতো, পরে যাকে দিয়েছি সে কি করতেছে? বেশি পরিমাণ উৎপাদন করতেছে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? একটু বলো তো সবাই বুঝতে পারছে কিনা। তাহলে এই হচ্ছে ক্রমহ্রাসমান প্রাণী উৎপাদন বিধির প্রয়োগ ক্ষেত্র আর ব্যতিক্রমগুলো। আমরা স্বল্পকালীন উৎপাদন বিধি শেষ করছি আজকে। আমরা নেক্সট ক্লাসে পড়বো দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলো আমরা পড়বো, ঠিক আছে? এই যে এখানে পড়তেছিলাম আমরা উৎপাদন বিধি 2 ধরনের বলছি, স্বল্পকালীন আজকে শেষ করছি।
আমরা দীর্ঘকালে এই মাত্রাগত উৎপাদন বিধি বা দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এটুকু পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের আবার ক্লাস হবে কি রুটিন অনুযায়ী ক্লাস হবে কি বারে? সোমবারে মনে হয় নাকি? এই আর কি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।